শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, ইচ্ছা তালিকা বড়, পরিকল্পনা কম। বাজেট নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে এবং এক নজরে বাজেট সেগমেন্টটিতে তারা যেটি লিখেছে, ব্যয় 7,97,000 কোটি টাকা, আয় 5,41,000 কোটি টাকা এবং ঘাটতি 2,56,000 কোটি টাকা। এছাড়াও আছে কালো টাকা সাদা হবে 15% করে। আছে সিপিডির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি যেটি বলেছেন যে বেনজির বাজেট এটি হয়েছে। এ ধরনের বাজেটের নজিরের আগে নেই, যার অর্থ করলে এমনই দাঁড়ায়। এবং এরপর আছে প্রত্যাশা বেশি ছিল। অর্থনীতিবিদদের খানিকটা অসন্তোষ দেখা যাচ্ছে এই বাজেট নিয়ে। আছে দাম বাড়বে কমবে যেসব পণ্যের, এমন একটি তালিকাও খবরে তারা দিয়েছে। আছে সরকারি চাকরিজীবীরাও সর্বজনীন পেনশনে। এরপর আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর, দৈনিক সমকালের প্রধান খবর, সমকালের প্রধান খবর যেটি দেখছি যে তারা একটি কার্টুন ছেপেছে বাজেট নিয়ে, যেই সংকটে অর্থমন্ত্রী এই ধরনের একটি কার্টুন। তার নিচের যে খবরটি সেটি হচ্ছে সংকট কাটানোর নির্দেশনা নেই বাজেটে। এছাড়া আছে চাপে পড়তে পারে রপ্তানি খাত। আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের ডক্টর সালেউদ্দিন আহমেদ, তার একটি মতামত আছে, ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাত বাধাগ্রস্ত হবে। এছাড়াও স্বস্তি অস্বস্তির বাজেট, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতামত। এছাড়াও আছে বসবে ভ্যাট, বাড়বে ভাড়া মেট্রো রেলে। আছে সুদ পরিশোধে যাবে বাজেটের 14%। এছাড়াও ফোন কল ও ইন্টারনেট ব্যয় বাড়বে। এছাড়াও আছে অবাধে কালো টাকা সাদা করার সুযোগ। এই যে অবাধে মাত্র 15% করে কালো টাকা সাদা করার যে সুযোগ এবারের বাজেটে রাখা হয়েছে, এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আসলে এই মুহূর্তে, এবং অর্থনীতিবিদরা এই ব্যাপারটিতে অসন্তোষ জানাচ্ছেন। এরপর আছে যুগান্তরের প্রধান খবর, ছিন্ন বিনার তারে বেদনার সুর, বাস্তবায়নের চ্যালেঞ্জ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, করের চাপ সর্বস্তরে, ঋণ এবং সুদ পরিশোধের চাপ, আইএমএফের শর্ত পূরণ। বাজেট নিয়ে মূল খবর। এছাড়াও আছে আশ্বাস ছাড়া কিছুই পেল না মধ্যবিত্ত। আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও সংকুচিত হবে ভ্যাটের থাবায় নিত্য ব্যবহার্য পণ্য। এছাড়া আছে মোদির তৃতীয় মেয়াদের শপথ রোববার। আছে কঠিন সময়ে কিছু অপ্রিয় পদক্ষেপ দরকার ছিল, ডক্টর সালেউদ্দিন আহমেদের মতামত ছাপা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি এবং করের চাপে পড়বে মানুষ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতামত ছাপা হয়েছে। আছে প্রার্থী সংখ্যা বাড়লেও কমেছে ভোটের হার, সেটি হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে বলা হচ্ছে। এছাড়া আছে ঘাটতি মেটাতে ব্যাংকেই নজর বেশি, বাজেটে ঘাটতি 2.5 লাখ কোটি টাকা। এছাড়াও আছে অর্থনীতির সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। এবারের বাজেটের যেটি মূল 3টি চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এবং যদিও একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, মূল্যস্ফীতি এখন 10% আছে, সেটিকে 6.5% নামিয়ে আনার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী, এবং তিনি বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এবারের বাজেটে পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্যই কিন্তু অর্থনীতিবিদরা দিচ্ছেন। এরপর আছে কালের কণ্ঠ, তার প্রধান খবর, অর্থনীতি পুনরুদ্ধারে করের চাপ, এবং সেই যেই করগুলো চাপানো হচ্ছে সবই মধ্যবিত্তের ওপর এসে পড়বে, এবং মধ্যবিত্তের ওপর এসে পড়ার অর্থ শুধু বাজারে জিনিসপত্রের দাম কমা বা বাড়ার বিষয় নয়, যখন অন্যান্য ইউটিলিটি যে সার্ভিস সেইগুলোর যখন ব্যয় বেড়ে যাবে, সেটাও মধ্যবিত্তের ঘাড়েই এসে পড়বে দিন শেষে। এবং এখানেও আমরা বেশ কয়েকজন অর্থনীতিবিদের মতামত ছাপা হতে দেখছি। ডক্টর সালেউদ্দিন আহমেদের মতামত আছে। এছাড়াও আছে মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ানোর বাজেট, যেটি বেশিরভাগ অর্থনীতিবিদের মন্তব্য। সবাই আসলে এই যে সুনির্দিষ্ট পরিকল্পনার যে অভাব, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতিকে পুনরুদ্ধারের যেসব চ্যালেঞ্জ সরকারের সামনে ছিল, সেগুলো ঠিকঠাক করতে খুব বেশি কিছু কর্মপরিকল্পনা পাওয়া যাচ্ছে না, এমন মতামত আসছে।
ইত্তেফাকের প্রধান খবর, আয় বাড়াতে কমছে ছাড়। এছাড়াও আছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%, ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্য। এছাড়াও আছে বাজেট বাস্তবসম্মত এবং গণমুখী। আওয়ামী লীগ এরকম মতামত দিয়েছে বাজেটের পরে তাদের প্রতিক্রিয়ায়। এছাড়া আছে বাজেটকে দেশবিরোধী আখ্যা বিএনপির, আছে অস্বাভাবিক সময়ে স্বাভাবিক বাজেট। ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ, তিনি এই মন্তব্য করেছেন, যেটি দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই সরকার এই বাজেটে সন্তুষ্টি জানিয়েছে সরকারি দল, এবং বিএনপি বরাবরের মতোই যেটি বলছে যে এটি দেশ বিরোধী বাজেট এবং এই বাজেটে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, এটি বিএনপির মন্তব্য। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, ঘুরে দাঁড়ানোর বাজেট, 7,97,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব, নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার, উন্নয়নের শীর্ষে যাওয়ার প্রত্যয়, এক দশকের মধ্যে সবচেয়ে ছোট বাজেট এবং প্রবৃদ্ধির লক্ষ্য 6.75, আর মূল্যস্ফীতি 6.5%। সরকারি ভাতা পাবেন আরও 10 লাখ মানুষ। এছাড়াও আছে শিক্ষায় বরাদ্দ বাড়ছে 6,500 কোটি, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল 3,356 কোটি টাকা। এছাড়াও ডেঙ্গু কিট আমদানিতে থাকছে না কর, অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর একদিন, এটি 6 দফা দিবসের একটি খবর। আজ আপনারা জানেন দর্শক, 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস পালিত হয় প্রতি বছর দেশে, সেই দিনটি নিয়ে একটি খবর। এছাড়াও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরানোর উদ্যোগ, আমদানিতে উৎসে কর কমে অর্ধেক। এছাড়াও আছে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, এবং আমরা দেখছি ডক্টর আতিউর রহমানের একটি প্রতিক্রিয়া ছাপা হয়েছে, বাজেট মোটামুটি গ্রহণযোগ্য তিনি বলেছেন। এবং আরেকটি খবর দেখা যাচ্ছে, যোগাযোগ উন্নয়নে 80,498 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে সেই তালিকাটিও একটি এক কলামে ছাপা হয়েছে। এরপর কালবেলার প্রধান খবর, ভয় তাড়াতে ব্যয়ে লাগাম, আছে ডলার সংকট কাটাতে অফশোর ব্যাংকিংয়ে আবগারি শুল্ক ব্যাহতি। এছাড়াও দুই দেশের প্রগাঢ় বন্ধুত্বের পথ আরও সুগম হবে। প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে তিনি অনুষ্ঠানে অংশ নিতে তিনি যাচ্ছেন দিল্লিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যেটি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপে যখন আমন্ত্রণ জানানো হচ্ছিল, তখন দুই নেতা এই বিষয়ে একমত হয়েছেন যে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক সেটি আরও গভীর হবে দিন দিন। এছাড়াও আছে সাধ ও সাধ্যের দুস্তর ফারাক, যেটি বিশ্লেষণধর্মী একটি খবর এখানে দেওয়া হয়েছে বাজেট নিয়ে, এবং অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া ছাপা হয়েছে। যেসব পণ্যের দাম কমবে বা বাড়বে তাদের একটি তালিকা এক কলামে দেওয়া হয়েছে, এবং বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার যে সুযোগ সেই খবরটি দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, মোট ঋণের 11.11% খেলাপি। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, ইন আ রিলেশনশিপ উইথ ইনফ্লেশন, black money can be whitened until 15% tax. এছাড়াও অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, রেকর্ড বাজেট প্রপোজাল ফর স্পোর্টস সেক্টর। এছাড়াও আছে এডুকেশন হেলথ অ্যালোকেশনস রাইজ, যেটি বলা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, যেটি আগের সংবাদপত্র আমরা দেখছিলাম। পাওয়ার সেক্টর ফান্ড ক্রাইসিস টু পারসিস্ট নেক্সট ইয়ার, আগামী অর্থ বছরে জ্বালানি খাতে যে ভর্তুকি সেটি সংকট দেখা দিতে পারে, এরকম একটি খবর ছাপা হয়েছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, 7.97 ট্রিলিয়ন টাকা বাজেট প্লেসড ইন জাতীয় সংসদ উইথ ফিউ প্যারাডক্সেস, হিউজ গভর্নমেন্ট borrowings, tax rises on some goods, counteractive to inflation control, economists say. অর্থনীতিবিদরা যেটি বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, যেটি বারবারই বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি কর্মপরিকল্পনা নেই, কিছু আশ্বাস পাওয়া যাচ্ছে শুধু। এছাড়াও আছে ব্ল্যাঙ্কেট অপরচুনিটিস টু হোয়াইটেন ব্ল্যাক মানি, কর্পোরেটস ক্যান অলসো শো হিডেন মানি। কর্পোরেট সেক্টরও তাদের যেটি অপ্রকাশিত অর্থ সেটি এখন তারা
সাদা করতে পারবেন। এছাড়াও আছে ইনফ্লেশন টার্গেট সেট অ্যাট 6.5% ফর ফিসক্যাল ইয়ার 25, যেটি বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী অর্থবছরের জন্য, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর আছে দ্য ডেইলি স্টার, তাদের প্রধান খবর ট্যাক্স বার্ডেন টু গেট হেভিয়ার, লাইফ ইভেন হার্ডার। এছাড়াও আছে বাজেট আনলাইকলি টু মেক ডেন্ট ইন সোয়ারিং ইনফ্লেশন, যেটি অর্থনীতিবিদরা বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের যে বাজেট সেটি খুব বেশি সুবিধা করতে পারবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেট খুব বেশি আসলে সাহায্য করতে পারবে না, যেটি বলা হচ্ছে। এবং অর্থনীতিবিদরা মূলত যে বিষয়টি নিয়ে চিন্তিত এবং যে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে দুটি বিষয় মূলত। একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই বাজেট খুব বেশি সাহায্য করবে না এবং এটি আসলে মধ্যবিত্ত বান্ধব বাজেট হয়নি, যেটি বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কালো টাকা সাদা করার যে বিষয়, মাত্র 15% কর দিয়েই কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে যারা বৈধ অর্থ উপার্জন করবেন তাদের ক্ষেত্রে করের যে পরিমাণের যে তফাৎ, এটি সবার মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে।